পৃথিবী যদি উল্টেও যায় এই ভোট কিন্তু সরবে না, আওয়ামী লীগকেই ভোট দেবে, তারা আওয়ামী লীগকেই ভোট দেবে যাই হোক না কেন। সো এদের ভোটটা কি দেবেন যে আইন শৃঙ্খলা এখন যে পরিস্থিতি, প্রথমত আওয়ামী লীগকে নিতে হবে এবং দ্বিতীয়ত দেশের মানুষ আওয়ামী লীগকে নির্বাচনে চায় কিনা দেখতে, সেটাও একটা প্রশ্ন। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন দেশের মানুষ চায় কি চায় না, সেটা আসলে আমরা কিভাবে জানবো? আমাদের 142 অনুচ্ছেদে গণভোটের একটা কথা ছিল, এখন যদি আবার নির্বাচন হয় তাহলে নাকি আওয়ামী লীগ আবার ক্ষমতায় যাবে, এটাই নাকি বলেছেন রুমিন ফারহানা। রুমিন ফারহানা এটা বলেছেন নাকি, এটা কতটুকু সত্যি আজকে আমরা সেটাই জানবো। টক শোর একটা ভিডিও, চলুন এখন আমরা বেশি দেরি করব না, বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি যে রুমিন ফারহানা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে কি বলেন। আওয়ামী লীগ কি ভোটে অংশগ্রহণ করতে পারবে নাকি, এটা নিয়ে অনেক কিছুই বলেছেন রুমিন ফারহানা। চলেন এখন আমরা ভিডিওটি দেখে আসি রুমিন ফারহানা কি বলেন। পৃথিবী যদি উল্টেও যায় এই ভোট কিন্তু সরবে না, আওয়ামী লীগকেই ভোট দেবে, তারা আওয়ামী লীগকেই ভোট দেবে যাই হোক না কেন। সো এদের ভোটটা কি দেবেন যে আইন শৃঙ্খলা এখন যে পরিস্থিতি তাতে নির্বাচন সম্ভব কিনা এবং সব দলের জন্য কি লেভেল প্লেইং ফিল্ড হয়েছে? দেখুন, সব দল বলতে উনি কি বুঝিয়েছেন আমি জানি না, তবে সব দল বলতে আমি ধরে নিচ্ছি উনি এখানে আওয়ামী লীগের কথাও নিয়ে এসছেন, কারণ এখন আওয়ামী লীগ বাদ দিয়ে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু স্বচ্ছন্দেই রাজনীতি করতে পারছে। সো আওয়ামী লীগ নেক্সট নির্বাচনে আসবে কিনা, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা, এই সিদ্ধান্ত প্রথমত আওয়ামী লীগকে নিতে হবে এবং দ্বিতীয়ত দেশের মানুষ আওয়ামী লীগকে নির্বাচনে চায় কিনা দেখতে, সেটাও একটা প্রশ্ন। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন দেশের মানুষ চায় কি চায় না, সেটা আসলে আমরা কিভাবে জানবো? আমাদের 142 অনুচ্ছেদে গণভোটের একটা কথা ছিল, সেটা তো আমরা উঠিয়ে দিয়েছি, রেফারেন্ডামের এখন আর কোনো প্রভিশন সংবিধানে আমরা রাখিনি। কিন্তু তারপরেও আমার মনে হয় যে সরকার চাইলে এরকম একটি রেফারেন্ডামের আয়োজন করতেই পারে যে মানুষ চায় কিনা যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে। আর একটা কথা ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগ কিন্তু দুটো দল, বিএনপি এবং আওয়ামী লীগ, তাদের ফিক্সড কিছু ভোট আছে। পৃথিবী যদি উল্টেও যায় এই ভোট কিন্তু সরবে না, আওয়ামী লীগ যত দুষ্কর্মই করুক না কেন কিছু মানুষ, সাম পার্সেন্টেজ অফ পিপল আওয়ামী লীগকেই ভোট দেবে, তারা আওয়ামী লীগকেই ভোট দেবে যাই হোক না কেন। সো এদের ভোটটা কি আপনি নেগেট করবেন? এদেরকে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবেন? তা তো না, এরা তো বাংলাদেশের নাগরিক, সো তাদেরও ভোটের অধিকার আছে। সেই বিবেচনা করলে সকল মতের, সকল পথের এবং যারা বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে যারা নিবন্ধিত আছে তাদের প্রত্যেকেরই আসলে নির্বাচন করবার অধিকার আছে। লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা, একটা দল মাত্র গণহত্যা করে দেশ থেকে পালিয়েছে, মানে লিটারালি পালিয়েছে, প্রধানমন্ত্রী পালিয়েছে থেকে শুরু করে মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছে। সো এইরকম একটি দল নির্বাচনে আসলে নির্বাচনের মাঠের পরিস্থিতি যাতে স্টেবল থাকে, মাঠে যাতে কোনো রকম রক্তপাত বা হানাহানি না হয়, সেগুলো এনশিওর করবার দায়িত্ব তো সেই সময় যারা সরকারে থাকবে তাদের, এবং প্রশাসন এবং পুলিশকে হয়তো এক্সট্রা সতর্কতা নিতে হবে, এক্সট্রা প্রিকশন নিতে হবে। আমরা তো 15 বছর দেখেছি ভাই, এর মধ্যে 18 সালে তো বিএনপি নির্বাচনে গেছে, সেই নির্বাচনে কিভাবে বিএনপির নেতাকর্মীকে গুলি করা হয়েছে, পেটানো হয়েছে, মামলা দেয়া হয়েছে, এলাকা ছাড়া করা হয়েছে, মানে হেন কোনো কায়দা নাই যেটাতে টর্চার করা হয়নি। আমি কিন্তু সেটার রিপিটেশন চাই না। একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং বাংলাদেশের নাগরিক এবং একজন আইনজীবী হিসেবে এই জঘন্য ঘটনার আরেকটা পুনরাবৃত্তি হোক, সেটা যার উপরেই হোক, সেটা আমি চাই না। সো আমরা আশা করব যে এই ব্যাপারগুলো প্রশাসন শক্ত হাতে হ্যান্ডেল করবে। যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে তারাও যাতে সমান সুযোগ পায় প্রচারণা করার। দিন শেষে তো ভাই ভোটটা মানুষ দেবে, মানুষের কাছে যদি তাদের গ্রহণযোগ্যতা না থাকে তাহলে তারা নির্বাচনে আসলেও আসলে কিছু যায় না। নির্বাচন নিয়ে বিএনপি তারা দিচ্ছে এবং নানা ধরনের আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে, বিএনপি কি কাউকে ভয় পাচ্ছে, কোনো কিছু আশঙ্কা করছে নাকি কাউকে ভয় দেখাতে চাচ্ছে? যখন বিএনপি নির্বাচনে পরাজিত হয় তখন দেখা যায় সুষ্ঠু নির্বাচনে মিনিমাম 32 to 34% ভোট বিএনপির আছে, আর গত 15 বছরের দুঃশাসন যদি আপনি এর সঙ্গে যুক্ত করেন আওয়ামী দুঃশাসন, বিএনপির ভোট চোখ বন্ধ করে 40%-এর আরো অনেক উপরে। সো কোনো কারণ নেই বিএনপির ভয় পাওয়ার, এবং এটা প্রমাণিত সত্য যে রাজনৈতিক দলগুলোর মূল শক্তি কিন্তু মানুষ। যতক্ষণ পর্যন্ত মানুষের সমর্থন আপনার সাথে আছে ততক্ষণ পর্যন্ত ভয়ের কিছু নাই। বিএনপি তো শুরু থেকেই যৌক্তিক সময় দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সেই যৌক্তিক সময়টাকে যদি আপনি নানান রকম অরাজকতা করে দেশটাকে অস্থিতিশীল করার পেছনে ব্যয় করেন তাহলে বিএনপি কি পর আনলিমিটেড পিরিয়ড বসে থাকবে? তা তো নয়। আমাদের বর্তমান সরকারের কোন ইন্ধন আছে যে এইদিকে দেশকে ব্যস্ত রাখে, নির্বাচন নিয়ে যেন কেউ কথা না বলতে পারে? এই জন্য এই কিছুর মধ্যে সরকারের কি ইন্ধন আছে? আরেকটা বিষয়, আমার বিগত সরকার, বিগত প্রধানমন্ত্রী যে স্বৈরশাসক শেখ হাসিনা ছিল, সে একসময় একটা কথা বলে গেছিল
যে সে নাকি বলছিল সেন্ট মার্টিন তার কাছে নাকি আমেরিকা চাইছিল, এবং সেন্ট মার্টিন দিতে পারলে সে নাকি অনেক টাইম, লং টাইম বাংলাদেশ আরো থাকবে। কিন্তু এই সরকার, এই বর্তমান সরকার আসে দেখা যায় সেন্ট মার্টিন নিয়ে একটা তাল বাহানা চলছে। সেন্ট মার্টিনে রাত্রি যাপন করতে দেবে না, যাইতে দিবে না, নির্দিষ্ট সময় বেঁধে দিচ্ছে। আসলে এখানেও কি কোনো উদ্দেশ্য আছে? আপনার প্রশ্ন দুটি বুঝতে পেরেছি, নিশ্চয়ই আমরা এটার উত্তর খোঁজার চেষ্টা করবো। রুমিন ফারহানা, বর্তমান পরিস্থিতি নিয়ে বলছিলেন। জি, বর্তমান পরিস্থিতি নিয়ে বলছিলাম। দর্শকের একটা কথার সাথে আমি সম্পূর্ণ একমত। প্রতিদিন বাংলাদেশে একটা আন্দোলন অবস্থা তৈরি করা হচ্ছে। এই 90 দিন যদি আপনি একদম হিসাব করে 1 থেকে 90 পর্যন্ত দেখেন, আপনি দেখবেন প্রতিটা দিন কিছু না কিছু কোথাও না কোথাও ঘটছে। উশৃঙ্খল বিশৃঙ্খল অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, একেবারে প্রতিটা ক্ষেত্রে। এটা ইচ্ছাকৃত কিনা এই প্রশ্নটি দর্শক করেছে। দেখুন, ষড়যন্ত্র তত্ত্বে গেলে এটা বিশ্বাস করাই যেতে পারে যে যেহেতু অন্যান্য অনেক দিকে মানুষের মনোযোগ প্রতিদিনই ডাইভার্ট হয়ে যাচ্ছে, সে কারণে আসল বা মূল ফোকাস যেখানে থাকার কথা সেখানে থাকছে না। এবং মূল ফোকাসটা যেটা নাজমুল ভাইও বললেন যে মানুষ কি চায়, আমি দাবি করছি মানুষ এটা চায়, আপনি দাবি করছেন মানুষ ওটা চায়, নাজমুল আশরাফ ভাই দাবি করছেন মানুষ অন্য তৃতীয় কিছু চায়। মানুষ কোনটা চায় এটা আসলে আমাদের জানার পদ্ধতি তো আসলে আন্তর্জাতিকভাবে একটাই স্বীকৃত পদ্ধতি, সেটা হচ্ছে ভোটের মাধ্যমে। ভোটের মাধ্যমে মানুষ তার জনপ্রতিনিধি নির্বাচন করবে এবং সেই জনপ্রতিনিধি মানুষের সুরে কথা বলবে, মানুষ যা চায় সেভাবে কথা বলবে। এখানে আমি আসলে একটা বিষয় বলতে চাই যে এই যে প্রতিদিন নানান রকম বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করছি, এটা যদি আমরা ধরেও নেই যে এখানে সরকারের কোন রকম কোনো ইন্ধন নেই, কিন্তু এটা তো সত্য যে সরকার পরিস্থিতি সামলাতে পারছে না। এটা তো সত্য যে সরকার জনজীবনে স্বস্তি আনতে পারছে না। এটা তো সত্য যে সরকার মানুষকে আশ্বস্ত করতে পারছে না। এবং যেখানেই যাচ্ছে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকেই যেন নিজেকে এখন মনে করছে সেই বাংলাদেশের রাজা। এবং রাজা এইটা প্রমাণ করতে গিয়ে রাস্তা বন্ধ করা, ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ করে বসে থাকা, সচিবালয় ঘেরাও করা, যমুনার সামনে গিয়ে ডেমনস্ট্রেশন করা, এগুলো তো এভরিডে হচ্ছে। এতে কি হচ্ছে, আমাদের মানে স্বাভাবিক দৈনন্দিন যে কার্যক্রম সেটা বাধাগ্রস্ত হচ্ছে এবং সরকার এটা সামলাতে পারছে না। এই জায়গাটাতে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টের দুস্তর ব্যবধান। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যেভাবে জিনিস হ্যান্ডেল করে এবং করে অভ্যস্ত, সেভাবে কিন্তু একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট করবে না। একটু লক্ষ্য করেন, সেন্ট মার্টিন নিয়ে মানুষের মধ্যে অলরেডি কিন্তু জিজ্ঞাসা আসছে। কেন আসছে? বিকজ আমাদের এক্স প্রাইম মিনিস্টার যিনি ছিলেন, ফর্মার প্রাইম মিনিস্টার, তিনি বলে গেছেন সেন্ট মার্টিন চাচ্ছে আমেরিকা দিয়ে দিলেই আমি ক্ষমতায় থাকতে পারি। মানুষের মাথায় কিন্তু সেন্ট মার্টিন আছে। সেন্ট মার্টিনের ব্যাপারে একটা কমিটি হয়েছিল জলবায়ুর ব্যাপারে, সেখানে মহিউদ্দিন আহমেদ, লেখক মহিউদ্দিন আহমেদ, তিনিও ওটার পার্ট ছিলেন। আজকের প্রথম আলোতে একটা কলাম লিখেছেন, সেখানে তিনি বলেছেন যে এই ব্যাপারে বহু বছর আগেই সিদ্ধান্ত হয়েছিল যে সেখানে পর্যটন কমাতে হবে, যত্রতত্র মানুষের যাওয়া আসা লিমিটেড করতে হবে। এবং যেহেতু আমাদের রেজন আপা এখন উপদেষ্টা হিসেবে আছেন এবং তিনি জলবায়ু নিয়ে, আবহাওয়া নিয়ে, অনেক পরিবেশ নিয়ে অনেক বেশি কাজ করেন, তিনি পরিবেশের একজন মানে কণ্ঠ হিসেবেই তিনি অনেক বেশি পরিচিত। এই কারণেই সম্ভবত এটা ওনাদের সিদ্ধান্ত যে সেন্ট মার্টিনে এই মুহূর্তে প্রবাল রক্ষা করতে হলে এবং সেখানকার যেই জীববৈচিত্র্য রক্ষা করতে হলে পর্যটন থামাতে হবে। সে কারণে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু ড্রাস্টিক এর সিদ্ধান্ত নিত না, ধীরে ধীরে করতো। তাহলে কি হতো, মানুষের মধ্যে এখন যে প্রশ্নগুলো আসছে, আমি তো দেখছি সেন্ট মার্টিনে লোকাল পিপল যারা আছেন তারাও বলছে যে এখানে তো আমরা থাকতে পারছি না, দোকানপাট চলছে না, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, হাসপাতাল ক্লিনিক সব বন্ধ, আমরা কিভাবে থাকবো? সো এই যে মানুষের মধ্যে একটা নতুন উদ্বেগ, এই উদ্বেগের কোনো দরকার ছিল না। আমেরিকা এসে সেন্ট মার্টিন দখল করছে না ভাই, এটা কোনো দরকার ছিল না। কিন্তু এই উদ্বেগটাকে আপনি প্রশমনও করতে পারছেন না, ডিলও করতে পারছে না। এখানে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট ডিফারেন্স। নাজমুল আশরাফ যে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে, এই সবে উপদেষ্টা হতে চাচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি আজকে দেখছিলাম ফেসবুকে হিরো আলমও বলছেন যে তিনি, তার কাছে বেশ ফোন টোন আসছে এবং তিনি উপদেষ্টা হতে চান। আমি আসলে কাউকে নিয়ে হাসতে চাচ্ছি না, বা আমার কথাটা হচ্ছে যে পুরো বিষয়টাকে আপনারা খেলো করে ফেলেছেন। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের মর্যাদা জন্য এটা খুব ভালো খবর নয়। এবং আমাদের প্রধান উপদেষ্টা যিনি, তিনি শুধু বাংলাদেশে না, তিনি আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন ব্যক্তি। সুতরাং উনি যদি রাশটা এখনই না টানেন, তাহলে কিন্তু উপদেষ্টা মণ্ডলী যেমন হাস্যরসের বিষয় পরিণত হয়েছে, ওনাকেও হাস্যকর বিষয় পরিণত হতে খুব